আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন সেটা আমরা শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা যদি আমরা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে থাকি কেমিস্ট্রি তাহলে কোনো কিছু ভুল হবে না, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের এই চ্যাপ্টারটা যদি তোমরা না করো তাহলে রাসায়নিক বন্ধন বা পর্যায় সারণী বা অন্যান্য অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক জিনিসগুলো ইনঅর্গানিক সেই জিনিসগুলো তোমরা কিছু বুঝবে না। এই চ্যাপ্টারটা তোমাদেরকে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে অন্য চ্যাপ্টারগুলো ভালো করে বোঝার জন্য। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বোর্ড লেভেলে তো কোয়েশ্চেন আসেই, তার সঙ্গে যে কোনো এন্ট্রান্স লেভেলের মানে পরীক্ষাতে যেই বা নিট সেখানেও এখান থেকে 3-4টে কোয়েশ্চেন প্রায় এসে থাকে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুবই ভালো করে করতে হবে। এই চ্যাপ্টারটা খুবই স্কোরিং চ্যাপ্টার, তাহলে এটা থেকে তোমরা কোয়েশ্চেন আশা করি সব অ্যাটেন্ড করতে পারবে। আজকে আমরা এর পার্ট 1-এ সিআরটি এক্সপেরিমেন্ট মানে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট এবং মানে ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টে জিনিস আমরা আজকে পড়বো। একবারে বেসিক থেকে আমরা স্টার্ট করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমরা আজকে দেখবো। যে আমাদের ইন্ট্রোডাকশন পড়ছে না, আজকে আমরা এই 3টে কণা প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের আবিষ্কারগুলো দেখবো। ঠিক আছে, আবিষ্কারগুলো করার পর তারপর আমরা রাদারফোর্ডের নেক্সট ভিডিওতে আমরা রাদারফোর্ডের মডেল নিয়ে আলোচনা করব। তো ডিসকভারি অফ ইলেকট্রন বা ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা করার আগে আমি তোমাদেরকে পরমাণুর হিস্ট্রিটা একটু বলে দিতে চাই। আমি পরমাণুর গঠন নিয়ে মানে কম্পিটিটিভ লেভেলের জন্য ডাব্লিউবিসিএস, আরআরবি, এনটিপিসি এসব পরীক্ষার জন্য পরমাণুর গঠন নিয়ে একটা ভিডিও অলরেডি করেছি। সেই ভিডিওর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো যদি তোমরা হিস্ট্রি সম্পর্কে, পরমাণু হিস্ট্রি সম্পর্কে একটু ডিটেলসে এবং আরো ভালো করে জানতে চাও। আমি এখানে হিস্ট্রিটা একটু ব্রিফলি বলার চেষ্টা করব, কারণ আমার মেন জায়গা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট আর ডিসকভারি অফ নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো পড়ানো। ঠিক আছে, তো আমি হিস্ট্রিটা তোমাদেরকে একটু বলে দিতে চাই। তোমরা যদি আরো ডিটেলসে হিস্ট্রিটা জানতে চাও তাহলে একটা ভিডিও লিঙ্ক আমি নিচেতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের পরমাণুর ধারণাটা প্রথম এসেছিল কবে? পরমাণুর ধারণাটা প্রথম কে দিয়েছিলেন? আমরা জানি যে 600 বিসি আগে ইন্ডিয়ান ফিলোসফার কনাদ, 600 বিসি আগে মানে 600 খ্রিস্টপূর্বাব্দ আগে, তিনি কনাদ বলেছিলেন যে তিনি তার যে পঞ্চতত্ত্ব দিয়েছিলেন তার মধ্যে বলেছিলেন যে পরমাণু হচ্ছে কোন বস্তুর ক্ষুদ্রতম কণা। পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। মানে একটা পরমাণুকে ভাঙতে ভাঙতে যে ক্ষুদ্র সব থেকে ছোট জিনিসটা পাবো সেটা হচ্ছে পরমাণু, আর সেটাকে ভাঙা যায় না। এটা কনাদ বলেছিলেন 600 বিসি আগে। তো মানুষ এটাই তখন বিশ্বাস করতো, তখন এটাই মানে এটাই তখন অনেক বড় আবিষ্কার ছিল, কারণ তখন মানুষ জানতোই না যে একটা জিনিসকে আর ফার্দার একটা কোনো ছোট কণাতে ভাঙা যাবে, একটা ছোট কণা দিয়ে কোনো বস্তু তৈরি হতে পারে। তো কণা 600 বিসি আগে পরমাণু ধারণাটা দিয়েছিলেন, সেটাকে তিনি 600 বিসির পরে তারপরে নেক্সট ডাল্টন 1808 সালে, 1808 এডি লিখছি, খ্রিস্টাব্দ, আমি এডি নয় খ্রিস্টাব্দ লিখছি। এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ আর কি, খ্রিস্টাব্দ, আর এটা খ্রিস্টপূর্বাব্দ। জন ডাল্টন কি বলেছিলেন? জন ডাল্টন এটাই বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, এবং তার সঙ্গে তিনি তার অনেকগুলো তত্ত্ব দিয়েছিলেন, পরমাণু নিস্তড়িত, তারপর সেইটা খুবই ইম্পর্টেন্ট পরে প্রমাণিত হয়েছিল। তারপর দিয়েছিলেন যে একই মৌলের পরমাণুগুলো একই রকমের হয়, বিভিন্ন মৌলের পরমাণুগুলো বিভিন্ন রকমের হয়, অনেকগুলো পরমাণু মিলে একটা যৌগ উৎপন্ন করে, সেগুলো তিনি বলেছিলেন। সেই ডিটেলস আমি যাচ্ছি না, কিন্তু তার সময় 1808 সালে তার এই তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ সেই সময়ে 1808 সালে এই তত্ত্বটা দেওয়া মানে তখন খুবই বড় ব্যাপার ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো? যে আমরা এখানে লিখবো তিনিও এই একই জিনিস বলেছিলেন, পরমাণু অবিভাজ্য। পরমাণু অবিভাজ্য, তিনিও সেই একই যুক্তিটা দিয়েছিলেন, মানে একই ব্যাখ্যাটা দিয়েছিলেন ওই পরমাণুর পিছনে। ঠিক আছে, যে পরমাণুকে অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না। তারপর 1808 সাল থেকে বহুত বছর পর 1808 সাল পর্যন্ত মানুষ এটাই বিশ্বাস করে আসতো যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু হচ্ছে মানে কোনো একটা মৌলের বা কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম মৌলিক কণা। বেশ, তারপর 1808 সালের পর 1897 সালে জে থমসন বা টমসন যাই বলবে কেন, ইংরেজিতে থমসন লেখা থাকে আর বাংলাতে সাধারণত তোমাদের বইয়ে টমসন লেখা আছে। জে থমসন কি করেছিলেন? 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করলেন। 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করলেন। তখন এই আবিষ্কারটা খুবই বিশাল বড় আবিষ্কার ছিল। এইটার জন্য তিনি 1908 সালে বা 1906 সালে, হয়তো 1906 বা 8-এ নোবেলও পেয়েছিলেন। যে মানুষ জানতো 1808 সাল থেকে প্রায় 1897, মানে প্রায় ধরে নাও 80 বছর যদি বলি, 80 বছর অব্দি বা 90 বছর, প্রায় 90 বছর অব্দি মানুষ ভেবেছিল যে পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু 1897 সালে জে থমসন ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করলেন।
তখন সেটা খুবই বড় আবিষ্কার ছিল যে ইলেকট্রন মানে পরমাণুকে সবাই ভাবতো যে ভাঙা যায় না, কিন্তু তখন তিনি প্রমাণ করলেন না, যে পরমাণুর মধ্যে এক ধরনের কণিকা রয়েছে যেটাকে আমরা ইলেকট্রন বলছি, যেটাকে তিনি ইলেকট্রনটা উনি নাম দেননি, স্টোনি বলে একজন সায়েন্টিস্ট দিয়েছিলেন, সেটা তো আমরা ডিটেলস এখানে পড়তে চলেছি। বেশ, তো তিনি বলেছিলেন যে ইলেকট্রন বলে একটা কণিকা রয়েছে যার চার্জ হচ্ছে ঋণাত্মক, এবং তিনি একটা মডেল দিয়েছিলেন যে পাম পুডিং মডেল, পাম পুডিং বলে একটা তিনি মডেল দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে পাম মানে পাম পুডিং একটা খাবার জিনিস আর কি, মানে ধরে নাও এটা যদি একটা তরমুজ হয়, তরমুজের লাল অংশ যদি এইটা হয়, লাল অংশ যদি তরমুজের লাল অংশটা, আর মাঝে এই ছোট ছোট বীজগুলো, তিনি এই ছোট ছোট বীজগুলোকে বলেছিলেন ইলেকট্রন, আর গোটা লাল অংশটাকে বলেছিলেন এই পজিটিভ চার্জ, মানে একটা গোলক হিসাবে ধরেছিলেন পরমাণুকে, যেটার মধ্যে চারিদিকে প্লাস চার্জটা এইভাবে ছড়িয়ে আছে আর ইলেকট্রন গুলো এইভাবে গাঁথা আছে বীজের মতো। এটা তিনি দিয়েছিলেন প্লাম পুডিং মডেল। আমরা ডিটেলসে যাবো না, কারণ আমরা বলেছি যে আমি হিস্ট্রিটা জানতে চাইলে নেক্সট ওই নিচের যে কমেন্ট বক্সের ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্কটা দিয়ে সেখানে দেখতে। বেশ, 1897, তারপর 1906 সালে তিনি কি করলেন, এই যে প্লাম পুডিং মডেলটা তিনি দিলেন 1906 সালে। কিন্তু এই মডেলটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছিল। কেন ভুল প্রমাণিত হয়েছিল? কারণ এটা পরমাণু স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারেনি, তারপর ইলেকট্রনগুলোকে তিনি স্থির বলেছিলেন, গাঁথা আছে ইলেকট্রনগুলো একটা মানে পজিটিভ স্ফিয়ারের মধ্যে, তাহলে সেটা মানে স্থির ছিল ইলেকট্রনগুলো, কিন্তু আসলে তো ইলেকট্রনগুলো স্থির নয়, ওই জন্য তার এই মডেলটা ভুল প্রমাণিত হয়েছিল। তারপরে 1807, এটার পরে রাদারফোর্ড এলেন। রাদারফোর্ড 1911 সালে। রাদারফোর্ড কবে এলেন? 1911 সালে। 1911 সালে তিনি আলফা কণা পরীক্ষা করলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন 1911 সালে। 1911 সালে তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার দ্বারা কি করলেন? তিনি নিউক্লিয়াস আবিষ্কার করলেন। দিয়ে তিনি একমাত্র রাদারফোর্ড 1911 সালে তখন কি করেছিলেন, একটা মডেল দেওয়ার চেষ্টা করেছিলেন, বা একটা তত্ত্ব দেওয়ার, যার মধ্যে একটু ক্লিয়ার কাট আইডিয়া আমরা পরমাণু গঠন সম্পর্কে পেতে পারি। রাদারফোর্ডের তত্ত্বটা আমরা খুবই ডিটেলসে পড়বো, আলফা কণা পরীক্ষাটাও আমরা ডিটেলসে পড়বো। তো 1911 সালে, তা এই টাইমে 1897 থেকে 1911 এই টাইমে প্রোটন আবিষ্কার হয়েছিল। এই মিডিল টাইমটাতে প্রোটন ডিসকভারি হয়েছিল এই মিডিল টাইমটাতে। তাহলে আমার হিস্ট্রিটা জানার দরকার এই জন্য বটে যে আমি এখানে হিস্ট্রিটা যদি না জানি, তাহলে আমি হয়তো ভাবতে পারি যে ইলেকট্রন 1897, এটা 1900 মোটামুটি 6 ধরে নাও, 1906 8 ওরকম হবে, নামটা অন্য সময় দিয়েছিলেন, এক্সপেরিমেন্ট এক সময় হয়েছিল, ওই জন্য সালটা ঠিক নেই। এবার 1897 থেকে 1911 মাঝে, তাহলে 1897 ইলেকট্রন, মানে তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আবিষ্কার হয়ে যায়নি, দেরি হয়েছিল প্রোটন আবিষ্কার হতে, কিন্তু একই প্রসেসের মাধ্যমে হয়েছিল, সেটা তো আমরা দেখবো। আর রাদারফোর্ডের 1911 সালে, তারপর নিউট্রন এবং 1932 সালে, সব মডেলগুলো বেরিয়ে যাওয়ার পর, রাদারফোর্ডের মডেল, তারপর শ্রোডিঞ্জারের মডেল বা বোরের মডেল জানা যাওয়ার পর 1932 সালে নিউটন আবিষ্কার হয়েছিল। তাহলে এই তিনটে কণা আবিষ্কার করতে 1897 থেকে 1932, মানে প্রায় 35 ইয়ার টাইম লেগেছিল এই তিনটে কণিকাকে আবিষ্কার করতে। এগুলো কিন্তু মানে ধরে নাও 1897 হলো, 98 99 3 বছর পর পর বা 2-3 বছর পর পর আবিষ্কার হয়নি, এগুলো আবিষ্কার করতে 35 বছর টাইম লেগেছিল। এটা 1897 ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, আর 1932 সালে নিউট্রন। তাহলে এটার পরে 1911 সালের পর কি বোর এলেন, বোর 1913 সালে। তারপরে ফাইনালি শ্রোডিঞ্জার এলেন, শ্রোডিঞ্জার 1932 সালে, 1926 সালে। তারপরে নিউট্রন আবিষ্কার হয়েছিল 1932 সালে। তাহলে এই হচ্ছে একটা ব্রিফ ডিসকাশন পরমাণুর হিস্ট্রি হিসাবে, ঠিক আছে। বোরের মডেল 1913 এসেছিল, বোর রাদারফোর্ড রেকটিফাই করেছিলেন ত্রুটিগুলো, আর শ্রোডিঞ্জারের 1926 সালে। এগুলো যখন ডিটেলস আমরা পড়বো, বোর, শ্রোডিঞ্জার, রাদারফোর্ড, এগুলো আমরা ডিটেলস পড়বো, যে থমসনটা পড়বো, তখন আমরা অনেক মানে মজার জিনিস এখান থেকে জানবো, যে রাদারফোর্ড আর বোর দুজনই যে থমসনের স্টুডেন্ট, মানে ইন্টার্ন ছিলেন, মানে তার আন্ডারে রিসার্চ করতেন। তো রাদারফোর্ড যে থমসনের যে এই প্লাম পুডিং মডেলটাকে ঠিক প্রমাণ করতে গিয়ে নিজে একটা মডেল আবিষ্কার করেছিলেন। সেটা আমরা অনেক কিছু জানবো, সেগুলো পরে পড়বো আমরা। তো এখানে শ্রোডিঞ্জার 1913 সালে এলেন বোর, 1926 সালে এলেন শ্রোডিঞ্জার, যিনি বলেছিলেন ইলেকট্রন একটা ওয়েভের মতো আচরণ করে। ইলেকট্রন হচ্ছে আসলে ওয়েভ, ইলেকট্রন ওয়েভ, মানে এটা কোনো কণা নয়, তিনি বলেছিলেন। আর বোর কি বলেছিলেন, যে ফিক্সড অরবিটে। এগুলো আমরা ডিটেলসে আমাদের তো আছে, এগুলো আমি একটু এখানে শর্টে বলে রাখার চেষ্টা করছি, ঠিক আছে।
তাহলে এই ছিল পরমাণুর হিস্ট্রি সম্পর্কে একটু ব্রিফ আলোচনা। এবার আমরা চলে যাব আমাদের প্রথম যে কণাটা আবিষ্কার হয়েছিল 1897 সালে, তাহলে আমরা ডাইরেক্ট 1897 সালের ইলেকট্রন আবিষ্কার। আমরা এবার পড়বো সিআরটি এক্সপেরিমেন্ট বা ইলেকট্রন আবিষ্কার। 1897 সালে থমসন যে ক্যাথোড রশ্মি পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাটা আমরা এবার পড়বো, যার মাধ্যমে তিনি ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন। তাহলে সবাই আমাদেরকে আগে বুঝতে হবে যে সিআরটি মানে হচ্ছে ক্যাথোড রে টিউব। সিআরটি বা ক্যাথোড রে টিউব জিনিসটা কি? এই ক্যাথোড রে টিউবটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম ক্রুকস 1886 সালে। উইলিয়াম ক্রুকস এই সিআরটি টিউবটা আবিষ্কার করেছিলেন। ক্যাথোড রে টিউব বা বায়ুশূন্য মানে তড়িৎমুখর নল, বাংলাতে তড়িৎমুখর নল বা ক্যাথোড রশ্মি টিউব, ক্যাথোড রশ্মি নল। সেই রশ্মি নলটা তিনি 1886 সালে উইলিয়াম ক্রুকস আবিষ্কার করেছিলেন। তখন এটা নিয়ে বিজ্ঞানীরা অনেকেই তখন এটা নিয়ে প্রায় অনেকেই স্টাডি করছিলেন এবং সেটা থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছিলেন। তো এই রশ্মি নলটা, এই নলটাতে কি হয়, এই নলটার গঠনটা কিরকম হয়, গঠনটা আমি আঁকছি এখানে। যে এরকম আমি যতটা সোজা করে আঁকা যায় সেটা আঁকবো, ঠিক আছে? বইয়ে তোমাদের আরো ভালো জটিল করে দেওয়া থাকতে পারে হয়তো। আমি এটাকে যতটা সোজা করে আঁকা যায় সেটা সেরকম ভাবে আঁকার চেষ্টা করছি। এই ক্যাথোড রে টিউবে কি করা থাকে, এরকম এদিকে একটা ক্যাথোডের পাত থাকে, এদিকে অ্যানোডের পাত থাকে, এখানে একটা পাম্প লাগানো থাকে সাকশন পাম্পের মতো। আমি এইটাকেই লিখছি সাকশন পাম্প। আর এইটা এখানে কি করা থাকে, হাই ভোল্টেজ, এটাকে আমি হাই ভোল্টেজ বলে লিখে দিচ্ছি। হাই ভোল্টেজ সোর্সের সঙ্গে এটা লাগানো আছে, এদিকটা মাইনাস, এদিকটা হচ্ছে প্লাস, ঠিক আছে? বা ব্যাটারি সেলটাও লিখতে পারো, ব্যাটারি সেলের যে কম্বিনেশন দিয়ে যেটা লেখে ব্যাটারি সেলের সেটাও লিখতে পারো। বেশ, তো এখানে কি হয়, নিম্ন চাপে গ্যাস থাকে। নিম্ন চাপে গ্যাস থাকে। এই ক্যাথোড রে টিউবের কাজ মানে ক্যাথোড রে টিউব যদি তোমরা সার্চ করো গুগলে, তাহলে তোমাদের লেখা থাকবে, দেখবে যে এই ক্যাথোড রে টিউবে কি হচ্ছে, এখানে গ্যাসের আয়নাইজেশন হয়, এখানে নিম্ন চাপে গ্যাস ভরা থাকে। এই গ্যাসটা নিম্ন চাপে ভরা থাকে। এবার এই চাপটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। গ্যাসটাকে ভিতরে আরো যদি গ্যাস আমরা ভরতে চাই তাহলে চাপটা বেড়ে যাবে, আর গ্যাস আমরা নিষ্কাশন পাম্প দিয়ে বের করে নিতে পারি, তাহলে চাপটা কমে যাবে। তাহলে নিষ্কাশন পাম্পের দ্বারা আমরা গ্যাস বের বা মানে ভেতরে গ্যাস ঢুকিয়ে বা বের করে আমরা ভিতরে চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আর এই একটা পাত লাগানো আছে, এই একটা পাত বা ইলেকট্রোড লাগানো আছে, এটাকে আমরা প্লাস বা অ্যানোড বলছি, এটাকে আমরা ক্যাথোড বলছি। এটা হচ্ছে তোমার ক্যাথোড, এটা হচ্ছে তোমার ক্যাথোড, মাইনাসের সঙ্গে যেটা রয়েছে যেটা আমরা জানি ক্যাথোড, আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার অ্যানোড। তো এইটা হচ্ছে একটা ডিসচার্জ টিউবের সিম্পল রে ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে এই ডিসচার্জ টিউবের মাধ্যমে কি করেছিলেন, সিআরটি এক্সপেরিমেন্ট করেছিলেন, দিয়ে ইলেকট্রনটা আবিষ্কার করেছিলেন। সেটা কিভাবে করেছিলেন আমরা দেখছি। তো এখানে তিনি নিম্নচাপ এই সিআরটি টিউবটাকে নিয়েছিলেন, ক্যাথোড রে টিউবটাকে, সিআরটি মানে তো ক্যাথোড রে টিউব। এই টিউবে তিনি কি করেছিলেন, এই টিউবে তিনি গ্যাস নিয়েছিলেন একটা, এই টিউবে তিনি গ্যাস নিয়েছিলেন। সেই গ্যাসটার এখানে প্রেসারটা তিনি রেখেছিলেন 0.001 মিলিমিটার এইচজি। তিনি প্রেসারটা রেখেছিলেন 0.001, খুবই কম প্রেসার রেখেছিলেন। আর তিনি কি, তাহলে এখানে 0.001 মিলিমিটার এইচজিতে একটা গ্যাস রয়েছে। আর তিনি কি করেছিলেন, এখানে এই যে এই অ্যানোডটাকে কতগুলো ছিদ্র করে দিয়েছিলেন। অ্যানোডটাতে আমি অ্যানোডটাকে একটু ভালো করে আঁকছি, এদিকে অ্যানোডটাকে একটু ভালো করে আঁকছি, দেখো। এভাবে আমি ছিদ্রটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে অ্যানোডটাকে তিনি ছিদ্র করে দিয়েছিলেন। এইটাকে ছিদ্রযুক্ত অ্যানোড বলা হয় বা পারফোরেটেড অ্যানোড বলা হয়, ঠিক আছে? এই অ্যানোডটাতে ছিদ্র করেছিলেন। আর এখানে এই যে অ্যানোডের গায়ে এইখানটাতে তিনি একটা জেডএনএস এর পর্দা লাগিয়েছিলেন, জেডএনএস এর প্রলেপ বা পর্দা। জেডএনএসটা কি, জিঙ্ক সালফাইড। এটা হচ্ছে ফ্লুরোসেন্ট মেটেরিয়াল, ফ্লুরোসেন্ট।
ফ্লুরোসেন্ট মানে কি? ফ্লুরোসেন্ট মানে হচ্ছে যেসব পদার্থের মধ্যে প্রলেপের মধ্যে যদি কোনো কণা যদি আঘাত করে তাহলে সেটা প্রতিপ্রভা সৃষ্টি করে, মানে সেটা জ্বলে ওঠে আর কি। মানে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো মানে জোনাকি পোকার যেরকম লাইট হয় সেরকম ভাবে জ্বলে ওঠে ফ্লুরোসেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো। তাহলে এখানে ফ্লুরোসেন্টের একটা আস্তরণ লাগিয়েছেন, দিয়ে তিনি কি মানে দিয়ে এখানে তিনি হাই ভোল্টেজ দিলেন। হাই ভোল্টেজটা মোটামুটি ছিল তোমার 10,000 ভোল্টেজ। এই 10,000 ভোল্টেজ দেওয়ার পর তিনি দেখলেন যে এদিক থেকে একটা অদৃশ্য রশ্মি যাচ্ছে, দিয়ে এখানে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে। এই জায়গাতে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে। এই যে জিঙ্ক সালফাইডের যে প্রলেপটা লাগানো আছে এখানে এই দিক থেকে কিছু একটা যাচ্ছে, দিয়ে প্রতিপ্রভা সৃষ্টি করছে। এটা রশ্মি না কণা না কিছু সেটা তিনি প্রথমে বুঝতে পারেননি। তো এখানে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে, তাহলে এখানে তিনি ভাবলেন হয়তো কিছু তরঙ্গ বা কিছু হতে পারে বা রশ্মি। এবার এটা ক্যাথোড থেকে আসছে, ওই জন্য তিনি তার নাম দিয়ে দিলেন ক্যাথোড রশ্মি। ওই জন্য তিনি এর কি নাম দিয়ে দিলেন? ক্যাথোড রশ্মি। ঠিক আছে, এই অ্যানোডের ছিদ্রের মাধ্যমে পেরিয়ে গিয়ে তারা এখানে গিয়ে হিট করছে জেরেনেস এর পর্দাটাতে এবং সেখানে সবুজ প্রতিপ্রভা সৃষ্টি করছে। আচ্ছা, তো এইটা ক্যাথোড রশ্মি। এবার এই ক্যাথোড রশ্মির কিছু বৈশিষ্ট্য আছে। এই ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য থেকে বোঝা যাবে যে এখানে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো, আর এই ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য থেকে বোঝা যাবে যে এটা আসলে কি এর মধ্যে কোনো কণা আছে না আসলে এটা একটা রশ্মি না ওয়েভ না কি, তিনি বৈশিষ্ট্যগুলো কি মানে তা ফার্দার কিভাবে এগিয়েছিলেন। তাহলে তার জন্য আমাদের ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে স্টাডি করতে হবে। তাহলে আমি এই ডায়াগ্রামটা মুছছি, আমি দিয়ে ক্যাথোড রশ্মির যে বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো সেই বৈশিষ্ট্যগুলো আমি ধীরে ধীরে লিখছি। আর সেগুলোর আমি তোমাদের স্ক্রিনের উপরে সেগুলোর যে মানে ক্যাথোড রে টিউবটা তোমরা হয়তো দেখতে পেলে স্ক্রিনের উপরে, আর আমি এখানে ক্যাথোড রে টিউবের জন্য যে মানে যে বৈশিষ্ট্যগুলো তার যে পিকচারগুলো দরকার সেগুলো তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য ছিল ক্যাথোড রশ্মি। আমি সিআর লিখছি। ক্যাথোড রে সরল রেখায় চলে। মানে যদি আমরা দেখলাম যে ক্যাথোড অ্যানোডের মাঝে গ্যাসটা আছে আর সেখান থেকে মানে নিম্নচাপে গ্যাস আছে, সেখান থেকে একটা অদৃশ্য কিছু যাচ্ছে, রশ্মি না কোনা আমরা তখন জানি না। সেখানে যদি আমরা একটা অপেক অবজেক্ট রেখে দিই, অপেক মানে হচ্ছে যে যেটার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে না। ঠিক আছে, আলো পাস করতে কোনো প্রকারে আলো পাস করতে পারে না। ট্রান্সলুসেন্ট, ট্রান্সপারেন্ট আর অপেক তিন ধরনের অবজেক্ট হয়, আমরা লাইটে পড়েছি। তো সেখানে আমরা দেখছি যে অপেক অবজেক্ট রেখে দিলে তার ছায়াটা অ্যানোডের ওইদিকে পড়ছে। তাহলে ছায়াটা কোনো বস্তুর সামনে, তুমি স্ক্রিনের উপর দেখবে যে এখানে যদি কোনো বস্তু আমরা রেখে দিই আর এই থেকে লাইট দিই তাহলে তার ছায়াটা কি মানে তার ছায়াটা পড়ছে। তার মানে কি তার ছায়াটা পড়ছে, তার মানে সেটা কি বটে, তার মানে সেটা সরল রেখায় যাচ্ছে। সরল রেখায় মানে তার গতিপথে বাধাপ্রাপ্ত হচ্ছে দিয়ে ছায়াটা পিছন দিকে পড়ছে, তার মানে সেটা সরল রেখায় চলে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আলোর মতো ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে। 2 নাম্বার, ক্যাথোড রশ্মি ক্যাথোড, সিআর মানে হচ্ছে ক্যাথোড, সিআর মানে ক্যাথোড রে, এটা তোমরা বুঝে নিও। সিআর মানে হচ্ছে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি কি করছে? ক্যাথোড রশ্মির গতিশক্তি রয়েছে, কাইনেটিক এনার্জি রয়েছে। গতিশক্তি আর স্ল্যাশ দিচ্ছি না, প্লাস দিচ্ছি। আর ভরবেগ রয়েছে। এটা কি করে বললাম? আমরা যদি একটা ছোট হুইল বা ছোট চাকা যদি ক্যাথোড অ্যানোডের মাঝখানে আমরা রেখে দিচ্ছিলাম, তাহলে আমরা দেখছি যে সেই চাকাটা ঘুরছে মানে কি কোনো যদি তার মধ্যে ওয়েভ পেরিয়ে যেত তাহলে চাকাটা কি ঘোরাতে পারতো, বা রশ্মি পেরিয়ে যেত, আলো পেরিয়ে যেত, ঘোরাতে পারতো না। নিশ্চয়ই সেই জিনিসটার মধ্যে, ক্যাথোড রশ্মির মধ্যে কিছু কণা আছে যাদের ভর আছে, ওই জন্যই তারা ভর আছে বলেই তারা হুইলটাকে ঘোরাতে পারছে। ওই হুইলের সঙ্গে বা চাকার সঙ্গে ওই ক্যাথোড রশ্মির মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলোর ঘর্ষণ বা কলিশন হচ্ছে, যার ফলে কলিশন বা ঘর্ষণের ফলে ওই চাকাটা ঘুরছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ক্যাথোড রশ্মির গতিশক্তি আছে যেহেতু স্পিডে যাচ্ছে, আর তার ভর আছে, আর সেটা একটা স্পিডে যাচ্ছে বলে তার ভরবেগ রয়েছে। তাহলে ভরবেগ আর গতিশক্তি উভয়ই ক্যাথোড রশ্মির রয়েছে। 3 নাম্বার, ক্যাথোড রশ্মি, সিআর মানে ক্যাথোড রশ্মি বলে আবার রশ্মিটা লিখে ফেলছি। ক্যাথোড রশ্মি কি করে? ধাতব পাত ভেদ করতে পারে, ক্যাথোড রশ্মি ধাতব পাত যদি তার মানে তার কি বলবো রাস্তার সামনে যদি একটা ধাতব পাত বা একটা মেটালের প্লেট রেখে দিচ্ছি তাহলে সেটাকে ভেদ করে চলে যাচ্ছে। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে যে যদি ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্রে
তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হয় বা আকর্ষিত হয়। তড়িৎ ক্ষেত্রে যে ধনাত্মক মেরু, আমরা যদি ক্যাথোড রশ্মি যেদিকে পেরিয়ে যাচ্ছে সেই টিউবের ওপরে আর নিচে যদি আমরা যদি ক্যাথোড রশ্মি মানে গতিপথের এদিকে যদি প্লাস আর মাইনাসের একটা প্লেট রেখে দিই, তাহলে প্লাস প্লেটের দিকে গতিপথটা বিচ্যুতি ঘটে যাচ্ছে। এটা তোমরা ছবিতে দেখতে পাবে যে এইটাকে, ওই জন্যই এই ধারণা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমরা খুবই একটা ভালো কনক্লুশনে আসতে পেরেছি, যেটা হচ্ছে যে ক্যাথোড রশ্মি ধনাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে, তার মানে ক্যাথোড রশ্মি নিশ্চয়ই ঋণাত্মক কোনো কণা দ্বারা গঠিত, নিশ্চয়ই ক্যাথোড রশ্মি কোনো ঋণাত্মক কণা দ্বারা গঠিত। আর সেটা ইলেকট্রন, সেটা কিভাবে বুঝলাম সেটা আমরা পরে দেখছি। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক কণার সমন্বয়ে গঠিত। এখান থেকে আমরা কি বুঝলাম যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক কণার সমন্বয়ে গঠিত। বেশ, আর আমরা এখানে এটাও দেখলাম যে ক্যাথোড রশ্মি শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র নয়, চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। তাহলে আমরা শুধু চুম্বক ক্ষেত্র লিখে দিচ্ছি, চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত, হ্যান্ডরাইটিংটা তোমরা একটু কনসিডার করে নিও, খারাপ হতে পারে। চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। আর একটা আমরা দেখলাম 7 নাম্বার যে বৈশিষ্ট্য, যে এক্স রশ্মি উৎপন্ন করছে। এক্স রশ্মি উৎপন্ন করে। যদি আমরা কোনো ভারী বস্তুকে বা কোনো ভারী মেটালকে যদি আমরা ক্যাথোড রশ্মি দিয়ে আঘাত করি, তাহলে সেখান থেকে এক্স রশ্মি বের হচ্ছে। তাহলে এইগুলো ছিল ক্যাথোড রশ্মির মানে বৈশিষ্ট্য। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হয়। তার মানে সেটা কোনো ঋণাত্মক কণা দ্বারা গঠিত, সেটাকে আমরা ঋণাত্মক কণার স্রোত বলতে পারি। তাহলে আমরা এখনো পর্যন্ত বুঝলাম যে ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক কণার স্রোত। আমরা কিন্তু এখনো বুঝতে পারিনি যে ইলেকট্রন, সেটা ইলেকট্রন না প্রোটন না কি হতে পারে, ঠিক আছে, আমরা সেটা এখনো বুঝতে পারিনি। তাহলে আমরা কিভাবে বুঝলাম সেটা আমরা এবার দেখব। আর তোমাদেরকে এখানে একটা মজার জিনিসও বলবো, যে ক্যাথোড রশ্মি যে মানে যে ইলেকট্রনটা আবিষ্কার হলো, তার আবিষ্কার হওয়ার আগে নামটা দেওয়া হয়ে গিয়েছিল। তোমরা বলবে যে কি, মানে হয়তো কিছু ভুল বলছি, কিন্তু সত্যি ইলেকট্রনটা আবিষ্কার হওয়ার আগেই তার নামটা আবিষ্কার হয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে কি করলাম, যে আমাদের যে গ্যাসটা নেওয়া হয়েছিল, ওখানে যে গ্যাসটা নেওয়া হয়েছিল ক্যাথোড রশ্মিতে, সেই গ্যাসটাকে একবার চেঞ্জ করলাম, সেই গ্যাসটাকে চেঞ্জ করলাম, যে গ্যাসটাকে নেওয়া হয়েছে। আর পাথ দুটো, যে পাথ দুটো নিয়েছি ইলেকট্রোড দুটো, সেই দুটোকে চেঞ্জ করলাম। দিয়ে আমরা দেখছি গ্যাসটাকে চেঞ্জ করলাম, আর যে ইলেকট্রোড দুটো ছিল অ্যানোড আর ক্যাথোড, ছবিটা মনে করার চেষ্টা করো, আর ভিতরে যে গ্যাসটা ছিল সেই দুটোকে আমরা চেঞ্জ করলাম। দিয়ে চেঞ্জ করে আমরা দেখলাম যে যে আমাদের রেজাল্টটা পাচ্ছি, রেজাল্ট আমরা সেম পাচ্ছি, রেজাল্ট আমরা কি পাচ্ছি, সেম পাচ্ছি। বুঝলে, যে ওখান থেকে আমরা রেজাল্ট কিন্তু আমরা সেম পাচ্ছি। রেজাল্ট কি পাচ্ছি, সেম পাচ্ছি, সেটা আমরা বলছি যে আমরা রেজাল্ট সেম পাচ্ছি। তার মানেটা কি হলো, যে আমরা যদি গ্যাসটা চেঞ্জ করি, তোমরা বলবে যে গ্যাসের আবার কি কাজ, এখানে তো ইলেকট্রন রিলিজ, মানে ইলেকট্রনটাকে বলি, তাহলে এখানে গ্যাসটা চেঞ্জ করলেও চেঞ্জ হচ্ছে না, আর পাত্র চেঞ্জ করলেও চেঞ্জ হচ্ছে না, মানে আমরা সেই ঋণাত্মক কণার স্রোতই পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে যে কণাটা আবিষ্কার হলো এখানে, যে কণাটা, যে ঋণাত্মক কণাটা দিয়ে তৈরি, সেই মাইনাস কণাটা ফান্ডামেন্টাল কণা, ফান্ডামেন্টাল বা মৌলিক কণা। মানে এই কণাটা সকল বস্তুর মধ্যে অবস্থিত, আর এটা সকল কণা, সকল পাত বা সকল ধাতুর পাত। ওই যে ক্যাথোড অ্যানোড আমরা তামার নিয়েছি, তারপর লোহা নিলাম, নিকেল নিলাম, জেডে নিলাম, জিঙ্ক নিলাম, যা নিচ্ছি সেখান থেকে রিলিজ করছে, বা যদি যে কোনো গ্যাস নিচ্ছি সেখান থেকেও আমরা একই এক্সপেরিমেন্টের রেজাল্ট পাচ্ছি, বা ক্যাথোড রশ্মির যে এক্সপেরিমেন্টটা সেটা একই রেজাল্ট আসছে। তার মানে এখান থেকে বোঝা গেল মাইনাস কণাটা হচ্ছে ফান্ডামেন্টাল কণা। দিয়ে এই কণাটার নাম স্টোনি। দেখো এই কণাটার 1897 সালে ইলেকট্রনটা আবিষ্কার হয়েছে। তো তার আগে 1800 তোমার মোটামুটি 1800 সালেই ধরো 1800 শতাব্দীতে স্টোনি কি করেছিলেন, স্টোনি এইটার নাম দিয়েছিলেন নেগেট্রন প্রথমে। স্টোনিটা আমি নেগেট্রন বলে ফেললাম। স্টোনি নাম দিয়েছিলেন ইলেকট্রন, আর থমসন প্রথমে নাম দিয়েছিলেন নেগেট্রন। তাহলে ইলেকট্রন নাম দিলেন স্টোনি,
1800 সালে, অনেক আগে নাম দিয়ে দিয়েছিলেন তিনি। সেখানে দেখেছিলেন যে একটা ইলেকট্রিসিটির একটা মানে নির্দিষ্ট ইউনিট থাকা উচিত, ইলেকট্রিসিটির একটা নির্দিষ্ট ইউনিট থাকা উচিত, যেটা সেই ইউনিটটাকে আর ভাঙা যায় না। মানে কোন বস্তুর আধান বা ইলেকট্রিসিটির মধ্যে, তো ইলেকট্রিসিটি মানেই তো চার্জের ফ্লো, তাহলে সেখানে যে চার্জটা ফ্লো হচ্ছে তার পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণের গুণিতক, মানে একটা নির্দিষ্ট ঋণাত্মক আধানের গুণিতকে মানে বেরোচ্ছে, আর সেটাকে ভাঙা যাচ্ছে না। মানে একটা ধরে নাও 2, 4, 6, 8 বেরোচ্ছে ইলেকট্রনের মানে ওই তড়িতের যে আধানটা, তাহলে সেখানে 4, 6, 8 এগুলো কি 2 এর গুণিতক, তাহলে সেই 2টাকে মানে সব থেকে যে কম মানটা সেটাকে বলেছিলেন যে এটা হচ্ছে একটা মানে সব থেকে কম চার্জ, যেটাকে তিনি ইলেকট্রনের চার্জ বলেছিলেন বা যেটাকে ইলেকট্রন বলে দিয়েছিলেন। তারপরে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারপরে 1897 সালে এই যে সিআরটি এক্সপেরিমেন্ট হলো, তার মাধ্যমে ইলেকট্রনটা আবিষ্কার হলো। তাহলে নামটা কিন্তু আগে চলে এসেছিল। এটা খুবই অবাক করা জিনিস যে স্টোনি আগে নামটা দিয়ে দিয়েছিলেন ইলেকট্রন, এটা আবিষ্কার করার পর হয়নি, নামটা আগেই হয়ে গিয়েছিল। বেশ, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে যে মাইনাস কণাটা যেটা বেরোলো সেটা হচ্ছে ইলেকট্রন। এই কণাটা হচ্ছে কি, এই কণাটা হচ্ছে সবার ফান্ডামেন্টাল কণা, এটা সব বস্তুর মধ্যেই পাওয়া যাবে। আর এই কণাটা এইটা পরমাণুর মধ্যে থাকে। এটা আবিষ্কার হলো কারণ এটা গ্যাসটা আর পাত্রটা চেঞ্জ করলেও চেঞ্জ হচ্ছে না। বেশ, এবার আমরা দেখব যে মোটামুটি 1914 বা 1916 এরকম সালটা ঠিক অত মনে নেই, বা 1920 ধরো, 1914 থেকে 20 মধ্যে মিলিকান বলে একজন সায়েন্টিস্ট, মিলিকান কি করলেন, তার অয়েল ড্রপ বা তৈলবিন্দু পরীক্ষা, আমরা এইটা এখানে ডিটেলসে পড়বো না, আমরা এটা ফিজিক্সে পড়বো, টাইম পেলে আমরা এটা নিশ্চয়ই ডিটেলসে পড়ে নেব। তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করলেন, যেটা এসেছিল 1.6 × 10⁻⁻19 কুলম, 1.6 × 10⁻⁻19 কুলম। আর এখানে থমসন একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে, সেই এক্সপেরিমেন্টটা আমরা এখানে পড়ছি না, তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে E/m সমান বের করেছিলেন 1.7 × 10⁻11 কুলম কেজি ইনভার্স। কুলম হচ্ছে আধানের একক, এম হচ্ছে কেজি, মানে কেজি হচ্ছে মাসের একক, কেজি ইনভার্স। এইটা ছিল E/m এর অনুপাত। থমসন E/m এর অনুপাত বের করেছিলেন। মানে আমি এক্স আর ওয়াই এর যদি অনুপাত জানি, তাহলে আমি এক্স এর মানটা ওয়াই এর মানটা ইন্ডিভিজুয়ালি কি জানি। ইলেকট্রনের চার্জ আর মাসটা তিনি জানতেন না, তিনি E/m এর অনুপাতটা জানতেন। E/m এর অনুপাতটা তিনি এটা বের করেছিলেন। সেটা কিভাবে বের করেছিলেন, সেটা একটা সূত্রের মাধ্যমে তড়িৎ বল আর চুম্বক বল দুটোকে ইকুয়াল করেছিলেন, দিয়ে তিনি বের করেছিলেন। ঠিক আছে, তো এটা আমরা এখানে ডিটেলসে পড়বো না, এটা আমরা পরে পড়বো। এক্সপেরিমেন্ট দুটো, এই থমসনের এক্সপেরিমেন্টটা কিভাবে E/m বার করলেন, আর মিলিকান কিভাবে ইলেকট্রনের চার্জটা বের করলেন। তাহলে আমরা ইলেকট্রনের চার্জ E পেয়ে গিয়েছি, আমরা E সমান পেয়ে গিয়েছি, আর E/m পেয়ে গিয়েছি। তাহলে আমরা যদি E কে E/m দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের কি আসবে, E × m/e, তাহলে E ক্যান্সেল হয়ে যাবে। দিয়ে আমরা তাহলে কত পাচ্ছি, আমাদের উপরে আছে E মানে 1.6 × 10⁻⁻19, আমরা মানটা বসাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। আমাদের ইলেকট্রনের এই যে এমটা, এই এম এর মানটা কত এসেছিল, 9.1 × 1018 হয় 1ই দেখো -31 কেজি। এটা এসেছিল আমাদের ইলেকট্রনের মাস, এটা ছিল ইলেকট্রনের মাস। তাহলে ইলেকট্রনের মাস পেয়ে গেলাম আমরা। আর ইলেকট্রনের চার্জ তো আমরা মিলিকানের তৈলবিন্দু পরীক্ষা থেকে পেয়ে গিয়েছি। আর আমরা এইটা জিনিসটা ভালো করে বোঝো, তিনি কিন্তু E/m এর অনুপাত জানতেন। এক্স আর ওয়াই এর অনুপাত জানা মানে এক্স এর মান জানি ওয়াই এর মান জানি তা নয়। x/y সমান 3/4, তাহলে আমরা মানে অঙ্কতে কি ধরে নিই, ম্যাথে, যে x সমান ধরে নাও 3m আর y সমান 4m, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি তাদের মান জানি না। তো তিনি E/m এর রেশিওটা পেয়েছিলেন থমসন, তিনি কি পাননি, তিনি ইন্ডিভিজুয়াল চার্জ আর মাসটা পাননি। আর তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে মিলিকান ইটা পেয়েছিলেন, দিয়ে দুটোকে ভাগ করে দিয়ে এম এর মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ। এবার তোমাদেরকে যে জিনিসটা বলি, যে আমরা ওই গ্যাসটা চেঞ্জ করা আর ক্যাথোড পাথটা চেঞ্জ করা, সেই ডিফারেন্সটা কি হলো, মানে গ্যাসটা চেঞ্জ করলে কি পার্থক্য হবে সেটা বলছি। যে আমরা তাহলে দেখলাম যে এখানে আমরা বুঝে গেলাম যে এবার ইলেকট্রনটা কেন নিশ্চিত হচ্ছে। এখানে যে ক্যাথোডের পাথটা ছিল, এই ক্যাথোডের এই যে পাথটা ছিল, সেখানে তো অনেক মুক্ত ইলেকট্রন আছে। সেই মুক্ত ইলেকট্রনগুলো কি হচ্ছে, সেই মুক্ত ইলেকট্রনগুলোই এনার্জি পাওয়ার জন্য, এনার্জি পাচ্ছে একটা হাই ভোল্টেজ দেওয়ার জন্য, সেই মুক্ত ইলেকট্রনগুলোই কি করছে, ক্যাথোড রেটা সৃষ্টি করছে, ক্যাথোড রেটাকে সৃষ্টি করছে। তাহলে ক্যাথোড রের যে স্রোতটা পাচ্ছি, সেটা এই যে পাথটা ছিল, আমাদের এই পাথটা এঁকেছি আমরা, বুঝতে পারছো নিশ্চয়ই, যে এই যে টিউবটা ছিল সেই ক্যাথোডের পাথটা এঁকেছি।
আর এখানে যে গ্যাসটা নিয়েছি না, সেই গ্যাসটারও এখানে আয়নাইজেশন হয়। আয়নাইজেশন এখানে দেখবে লেখা আছে যে ক্যাথোড রশ্মি আয়নাইজেশনে সাহায্য করে। এই যে ক্যাথোড, এই পাত থেকে যে ইলেকট্রন গুলো রিলিজ হলো, আর এখানে ধরে নাও যে গ্যাসটা আছে এই পাতের মধ্যে, আমি ছবিটা আঁকি, তোমরা হয়তো গুলিয়ে ফেলবে যে এই ছবিটা, এই পাতটা ধরো এইভাবে লিখছি পাতটাকে, আর এদিকে তোমার ক্যাথোডের টিউবটা আছে, এদিকে ক্যাথোডের পাতটা আছে, এদিকে ক্যাথোডের পাত। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার গ্যাসের মলিকিউল গুলো আছে। এবার এখানে খুব কম আছে গ্যাসের মলিকিউল গুলো, কারণ এখানে লো প্রেসার আছে। আর এখান থেকে যে ইলেকট্রন গুলো রিলিজ হলো, ইলেকট্রন গুলো যে ক্যাথোড রশ্মিটা, সেই ইলেকট্রনটা গ্যাসের অণুকে আঘাত করলে গ্যাসের অণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। গ্যাসের অণু তো ইলেকট্রন দিয়ে তৈরি, তাহলে একটা গ্যাসের অণুকে ক্যাথোড থেকে যে ইলেকট্রনটা বেরোলো সেটা যদি আঘাত করে, তাহলে ইলেকট্রন বেরিয়ে যাবে গ্যাসের অণুটার। এরও ইলেকট্রন বেরিয়ে গেল, এরও ইলেকট্রন বেরিয়ে গেল, এরও ইলেকট্রন বেরিয়ে গেল, এরও ইলেকট্রন বেরিয়ে গেল। মানে গ্যাসের যে মলিকিউল, গ্যাসের মলিকিউল গুলো থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে, তার মানে সেইগুলো ক্যাথোড রের সঙ্গে যাচ্ছে, মানে গ্যাসের মলিকিউল গুলো ক্যাথোড রে সৃষ্টি করছে। ওই জন্য আমি গ্যাসটাকে যদি চেঞ্জ করি, তাহলে গ্যাস মলিকিউল গুলো থেকেও কি হচ্ছে, গ্যাস মলিকিউল গুলো থেকেও ক্যাথোড রে সৃষ্টি হচ্ছে। কিন্তু ক্যাথোড রে শুধুমাত্র যে পাত থেকে হচ্ছে, এই ক্যাথোডের এই পাতটা থেকে হচ্ছে তা নয়। এখানে আমাদের ভোল্টেজ দিয়ে এইভাবে লাগানো আছে, ভোল্টেজ দিয়ে এইভাবে লাগানো আছে, আমি খুবই রাফলি আঁকছি। তাহলে এই যে ক্যাথোডের পাতটা, সেখান থেকেও ইলেকট্রন রিলিজ হচ্ছে বলে ক্যাথোড রশ্মিটা সৃষ্টি হচ্ছে। আর যে গ্যাসের মলিকিউল গুলোর আয়নাইজেশন হচ্ছে। তোমরা গুগলে যদি সার্চ করো যে ক্যাথোড রশ্মি কি বা ক্যাথোডের টিউব কি, এক্সপেরিমেন্ট কি, সেখানেও লেখা থাকবে, দেখবি গ্যাসের অণুগুলো সেখানে আয়নাইজেশন হয়। গ্যাসের অণুগুলো থেকেও কি হয়, ক্যাথোড রশ্মি রিলিজ হয়। গ্যাসের অণুগুলো থেকেও কিছুটা পরিমাণ ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের স্রোত রিলিজ হয়। ঠিক আছে, এটা তোমরা যদি না বুঝতে পারো আমি আবার কিন্তু বলবো। ঠিক আছে, এইখানটা আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে ক্যাথোডের পাত বড় করে, ক্যাথোডের পাত থেকে ইলেকট্রন রিলিজ হলো, আর এখানে যে বড় করে আঁকছি ধরে নাও, এই গ্যাসের অণুগুলো যে আছে এই টিউবের মধ্যে, যে গ্যাসের অণুগুলো আছে খুব কম চাপে, খুব কম সংখ্যক আছে। এই ইলেকট্রনটা গিয়ে একে যদি আঘাত করে, এখান থেকে ইলেকট্রন রিলিজ হবে, সবাই যদি একে যদি আবার একটা ইলেকট্রন আঘাত করে, একে যদি আঘাত করে, এখান থেকেও ইলেকট্রন রিলিজ হবে। তাহলে এই গ্যাসের মলিকিউল এগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো গ্যাস মলিকিউল থেকে হচ্ছে। আবার কি হচ্ছে, গ্যাস মলিকিউল থেকে সৃষ্টি হচ্ছে, আবার ক্যাথোডের পাতটা থেকেও সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে ইলেকট্রন ছিল ফান্ডামেন্টাল কণিকা, যেটা ইলেকট্রনটা এবার আবিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা যদি গ্যাসটাকে বা পাতটাকে চেঞ্জ করি, তাহলে আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটা সেম পাচ্ছি, বা আমরা বলতে পারি যে আমরা E/m এর যে রেশিও পাচ্ছি সেটা আমরা সেম পাচ্ছি। মানে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে গ্যাস আর ক্যাথোড পাত দুটোকে যদি চেঞ্জ করি, এটাকে যদি চেঞ্জ করি আর পাতটাকে যদি চেঞ্জ করি, তাহলে দুটো ক্ষেত্রে আমরা কি পাবো, E/m অনুপাতটা কি পাবো, সেম পাবো। গ্যাসটা চেঞ্জ করলে সেম পাচ্ছি, ক্যাথোডটা চেঞ্জ করলে সেম পাচ্ছি। তার মানে এটা সব বস্তুর মধ্যেই থাকে। ওই জন্য এখান থেকে আমরা ইলেকট্রন আবিষ্কার হলো। আর তৈলবিন্দু পরীক্ষা থেকে পেয়ে গেছি, আর থমসন E/m বার করেছিলেন, সেখান থেকে আমরা আর এমটাও পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রন ডিসকভারি, এই পুরোটা হলো ইলেকট্রনের ডিসকভারি। এবার আমরা পড়বো হচ্ছে প্রোটনের ডিসকভারি বা অ্যানোড রে। আমরা এবার পড়বো। আগের মতোই সেটা, মানে ক্যাথোডের টিউবই নেওয়া হয়েছিল, সেই ক্যাথোডের টিউবেই অন্য একটা কন্ডিশন নিয়ে এটা আবিষ্কার করা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখবো এবার অ্যানোড রশ্মি, বা আমরা প্রোটন আবিষ্কার বলে লিখি। ইলেকট্রন আবিষ্কার আগে লিখেছিলাম প্রোটন আবিষ্কার। এটা তোমরা যদি গুগলে সার্চ করো, তাহলে তোমরা প্রোটন আবিষ্কারটা দেখতে পাবে যে রাদারফোর্ড লেখা আছে, কিন্তু আমরা এখানে গোল্ডস্টাইন লিখবো। গোল্ডস্টাইনের নামটাও থাকে, রাদারফোর্ড নাম দিয়েছিলেন বা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা হিসেবেও লেখা থাকে, কিন্তু আমরা গোল্ডস্টাইন লিখবো। ঠিক আছে, গোল্ডস্টাইন হয়তো, বা গোল্ডস্টাইন। তাহলে সেখানে কি করেছিলেন তিনি, এরকমই আমরা এখানে একটা ক্যাথোডের টিউব নিয়েছি, ক্যাথোডের টিউব আগের মতোই। ঠিক আছে, এখানে আমাদের তোমার ক্যাথোডটা আছে। এবার এখানে আমাদের ক্যাথোডটাকে পারফোরেটেড করতে হবে। ক্যাথোডটাকে আমি এখানে ছেদ যুক্তকে এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে, ক্যাথোড এটা হচ্ছে ক্যাথোড। আর এর সঙ্গে এইভাবে তোমার এদিকে হাই ভোল্টেজ, যেটা আগে ছিল হাই ভোল্টেজে যুক্ত করা আছে। এটা হচ্ছে তোমার অ্যানোডটা, এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা, এটা হচ্ছে নেগেটিভ প্রান্তটা। এটা হচ্ছে তোমার ক্যাথোড, আর এটা হচ্ছে তোমার কি অ্যানোড, মানে এই পাতটা আর কি। তাহলে ক্যাথোড অ্যানোড পেয়ে গেলাম। এবার এখানে যে প্রেসারটা নেওয়া হয়েছিল না, প্রেসারটা এখানে নেওয়া হয়েছিল তোমার 0.01 মিলিমিটার এইচজি। মানে এখানে পাম্পটা লাগানো আছে, এই সাকশন পাম্পটা। ঠিক আছে, এখানে যে প্রেসারটা নেওয়া হয়েছিল সেই প্রেসারটা হচ্ছে, এখানে যে প্রেসারটা নেওয়া হয়েছিল সেই প্রেসারটা কত বললাম,
0.01, মানে আগে 0.001 নিয়েছিলাম, এখানে প্রেসারটা আমরা একটু বেশি নিয়েছি। সেই প্রেসারটা বেশি কেন নিয়েছি সেটা আমরা এখানে বুঝবো। বেশ, তাহলে আমরা এটার পর আমরা দেখলাম যে এবার অ্যানোড থেকে একটা রশ্মি, অ্যানোড থেকে কিছু একটা রশ্মি এদিক থেকে আসছে। ছবিটা বাজে হয়ে যাচ্ছে খুবই। এদিক থেকে একটা রশ্মি, এইভাবে লিখি ডটেড দিয়ে, এইভাবে কিছু একটা লাইন আসছে কোথা থেকে, এই পারফোরেটরের মাধ্যমে। এখানেও আমাদের জিঙ্ক সালফাইডের আস্তরণ লাগানো আছে, জিঙ্ক সালফাইডের আস্তরণ জেডএনএস। তাহলে এখানেও প্রতিপ্রভা সৃষ্টি করছে। তাহলে এবার অ্যানোড থেকে একটা রশ্মি এসে ক্যাথোডে, পারফোরেটেড বা ছিদ্রযুক্ত ক্যাথোড পেরিয়ে জিঙ্ক সালফাইডে একটা আস্তরণ সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে এই অ্যানোড রশ্মিটা কিভাবে কি হলো, তার বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা বুঝবো। ক্যাথোড রশ্মি কিন্তু পুরোপুরি অ্যানোড রশ্মি কিন্তু পুরোপুরি ক্যাথোড রশ্মি থেকে আলাদা। এখানে অনেকের মিসকনসেপশন থাকে যে ক্যাথোড রশ্মি হচ্ছে প্রোটনের স্রোত, কিন্তু ক্যাথোড রশ্মি মোটেও প্রোটনের স্রোত নয়। ক্যাথোড রশ্মি হচ্ছে পজিটিভলি পার্টিকেলের স্রোত, যেটা আমরা এখানে খুব ভালো করে বুঝবো। তাহলে এই ছবিটা আমরা মুছে দিচ্ছি। এবার আমরা লিখবো অ্যানোড রশ্মির বৈশিষ্ট্য। আমরা যেরকম ভাবে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য লিখেছিলাম সেভাবে আমরা এবার অ্যানোড রশ্মির বৈশিষ্ট্যগুলো লিখবো। তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোটন কিভাবে এখানে আবিষ্কার হলো। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যানোড রশ্মি সরল রেখায় চলে, আগের মতোই। তাহলে আমি অত ডিটেলসে লিখছি না, আমি শুধু সরল রেখায় চলে লিখে দিচ্ছি। সরল রেখায় চলে 1 নাম্বার ছিল। এই সাইডে লিখছি ধরুন 2 নাম্বার। 2 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল? 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অ্যানোড রশ্মির গতিবেগ কম। গতিবেগ কার থেকে কম? ক্যাথোড রশ্মির থেকে কম। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের আর যে বাকি যে তড়িৎ ক্ষেত্রের ঋণাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হয়। আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মোটামুটি সেম। আর এখানে যে E/m এর অনুপাত, সব গ্যাসের ক্ষেত্রে আলাদা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সব গ্যাসের ক্ষেত্রে আলাদা। আর তড়িৎ ক্ষেত্র দ্বারা ডিফ্লেক্টেড বা বিক্ষিপ্ত হয়, তার মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা হবে, ওটা বলছি না। আর জেডেন সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে বা পাত ভেদ করতে পারে, সেগুলো আমি বলছি না এখন। আমরা শুধু মেন দুটো বৈশিষ্ট্য হচ্ছে E/m অনুপাতটা গ্যাসের সঙ্গে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আলাদা। আর তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হয়। তাহলে বলো, আগে আমরা তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরু দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল, দিয়ে সেটাকে বলছিলাম ফান্ডামেন্টাল কণিকা, ইলেকট্রন নাম দিয়েছেন স্টোনি, সেখান থেকে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল। কিন্তু এর E/m টা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওর E/m অনুপাতটা সবার ক্ষেত্রে সেম থাকছিল বলে বলছিলাম ফান্ডামেন্টাল, তাহলে এরটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমরা ফান্ডামেন্টাল বলতে পারবো না। তাহলে এখান থেকে প্রোটনটা কিভাবে আবিষ্কার হলো সেটা আমাদেরকে এবার বুঝতে হবে। সেটা জানার জন্য আমাদেরকে এবার বুঝতে হবে যে অ্যানোড রশ্মিটা গ্যাসিয়াস আয়ন থেকে সৃষ্টি হয়। অ্যানোড রশ্মি কিভাবে সৃষ্টি হচ্ছে, পাত থেকে সৃষ্টি হয় না। দেখো অ্যানোড রশ্মিটা কিভাবে সৃষ্টি হয়। দেখো এখানে আমরা টিউবটা নিয়েছি, এখানে আমাদের ধরনের ক্যাথোডটা আছে, পারফোরেটেড ক্যাথোডটা, ঠিক আছে। আর এখানে অ্যানোড রশ্মিটা আছে, এই অ্যানোডটা আছে, সরি অ্যানোড রশ্মি বলছি। তাহলে এদিক থেকে এদিকে আসছে, তাই তো। এবার এখানে যে গ্যাসের মলিকিউল গুলো আছে না, গ্যাসের মলিকিউল গুলো, এখানে গ্যাসের মলিকিউল গুলো বেশি থাকবে, কারণ এখানে প্রেসারটা আমরা 0.01 মিলিমিটার ইজি নিয়েছি। এখানে আমি বলেছি যে গ্যাসের অণুগুলোর আয়নাইজেশন হয় ক্যাথোড রশ্মিতে, ক্যাথোড রশ্মি টিউবে গ্যাসের অণুগুলোর আয়নাইজেশন হয়। তাহলে যদি এর আয়নাইজেশন হয়, এখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এইটা থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এই গ্যাসের মলিকিউল থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এটা থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা প্লাস, সবগুলোই প্লাস হয়ে যাচ্ছে। এটাও এখান থেকেও প্লাস ইলেকট্রন বেরিয়ে গেছে বলে, এখান থেকেও প্লাস ইলেকট্রন বেরিয়ে গেছে বলে, মানে গ্যাসের মলিকিউল গুলো একটা প্লাস কণা বা পজিটিভ কণা স্রোত তৈরি করছে। এই কণাটা নেগেটিভের দিকে চলে যাচ্ছে। এটা ক্যাথোড, তো ক্যাথোডটা নেগেটিভ, ক্যাথোডের এই ফুটোগুলো পেরিয়ে বা ছিদ্রগুলো পেরিয়ে চলে যাচ্ছে, আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। আর তোমরা বলবে তাহলে ইলেকট্রন গুলো কি হলো? এই ইলেকট্রন গুলো ক্যাথোড রশ্মির মতো এইদিকে যাচ্ছে, আর এই পজিটিভ কণাগুলো, পজিটিভ যে কণাটা সেটা এইদিকে যাচ্ছে। এইটাকে আমরা অ্যানোড রশ্মি বলছি। এই ক্যাথোড, তাহলে অ্যানোড রশ্মি, অ্যানোড রশ্মি বলছি, আর এটাকে আমরা বলছি ক্যাথোড রশ্মি। তাহলে এখানে কি ক্যাথোড রশ্মি তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে ক্যাথোড রশ্মি, কিন্তু আমরা এখানে ক্যাথোড রশ্মির পরিমাণটা কম পাবো। আমরা এখানে গ্যাসের চাপটা বেশি নিয়েছি, একটু বেশি নিয়েছি বলে অ্যানোড রশ্মির আমরা বেশি পরিমাণে পাবো। তাহলে অ্যানোড রশ্মির কি, অ্যানোড রশ্মির অস্তিত্ব মানে অ্যানোড রশ্মির সোর্স হচ্ছে গ্যাসিয়াস আয়ন। অ্যানোড রশ্মির সোর্স কিন্তু মোটেও পাতটা নয় বা গ্যাস নয়,
ঠিক আছে। এখানে তাহলে আমরা লিখবো যে অ্যানোড রশ্মির সোর্স, তাহলে এখান থেকে বুঝতে পারলে যে গ্যাসিয়াস যে মলিকিউল আছে সেগুলো আয়োনাইজেশন হয় বললাম। আয়োনাইজেশন মানে একটা করে ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়, সেটা পজিটিভ আয়ন হবে। একটা কেন, দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, 2 পজিটিভ হতে পারে, 3 পজিটিভ হতে পারে। তাহলে এখান থেকে গ্যাসিয়াস অণুগুলো একটা স্রোত করে অ্যানোডের দিকে যাচ্ছে। এখানে পাত থেকে মোটেও ইলেকট্রনটা বেরোচ্ছে না, বা এখানে কি হচ্ছে না যে এখানে ওই ক্যাথোড রশ্মিটার ব্যাপারটা এখানে হচ্ছে না। এখানে অ্যানোডটা পজিটিভ আয়ন, আর ওখানে ক্যাথোড রশ্মি নেগেটিভলি চার্জ যুক্ত কণা ইলেকট্রন দিয়ে তৈরি ছিল, যেটা ক্যাথোড থেকে রিলিজ করছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যাসিয়াস আয়ন থেকে সম্পূর্ণ সৃষ্টি। গ্যাসিয়াস আয়নগুলো এদিকে অ্যানোড রশ্মি হিসেবে যাচ্ছে, আর ওখানে ছিল পাত থেকে ইলেকট্রনগুলো রিলিজ করছে। তাহলে আমরা এখানে লিখবো অ্যানোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণা স্রোত নয়, এই প্রোটন কণা স্রোত নয়। অ্যানোড রশ্মি হচ্ছে তোমার গ্যাসিয়াস আয়ন থেকে সৃষ্টি হচ্ছে। অ্যানোড রশ্মির সোর্স হচ্ছে অ্যানোড রশ্মির সোর্স হচ্ছে গ্যাসীয় আয়ন। তাহলে আমরা যদি ভিতরে টিউবটাতে যদি আমরা ধরে নাও নাইট্রোজেন গ্যাস নিচ্ছি সাপোজ, তাহলে এখান থেকে যদি নাইট্রোজেনের একটা ইলেকট্রন যদি রিলিজ করে মাইনাস ইলেকট্রন, তাহলে এটা N2+ হবে। যদি হিলিয়াম নিই আমরা, তাহলে আমরা ধরে নাও একটা ইলেকট্রন রিলিজ করেছি, আমি এগুলো সাপোজ উদাহরণ দিচ্ছি। হিলিয়াম প্লাস ধরে নাও অক্সিজেন নিয়েছি, তাহলে একটা ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে এখানে কি হবে, O2+। তাহলে দেখো এই পজিটিভ আয়নগুলো সবার ক্ষেত্রে আলাদা, তাহলে এদের ই বাই অনুপাতটা কি হবে, অনুপাত আলাদা হবে। ই বাই এম অনুপাত আলাদা হবে। বললাম ই বাই এম অনুপাতটা কি হবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। কেন? কারণ এখানে পজিটিভ আয়নগুলো গ্যাসের উপর ডিপেন্ড করছে, যে গ্যাসটা কি নিচ্ছি। গ্যাসটা যদি নাইট্রোজেন নিই তাহলে একরকম হবে, হিলিয়াম নিলে একরকম হবে, এখানে যদি O2 নিই তাহলে একরকম হবে। ঠিক আছে, তাহলে আমাদের ই বাই এমটা ওই জন্য আলাদা হচ্ছে। কেন? কারণ এটা পাত থেকে সৃষ্টি হচ্ছে না, ইলেকট্রন একটা নির্দিষ্ট ফান্ডামেন্টাল কণা নয়, এটা গ্যাসিয়াস আয়ন, গ্যাসের উপর নির্ভর করছে। গ্যাসের পজিটিভ আয়নগুলো অ্যানোডের স্রোতটা তৈরি করছে। ঠিক আছে, এইবার এটা তাহলে গ্যাসের উপর ডিপেন্ড করছে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কেসটা কি হয় সেটা আমাদেরকে এবার দেখতে হবে। মানে এই জিনিসটা বুঝতে পারলে যে এই গ্যাসগুলো যদি টিউবে নিই, মানে এই যে টিউবটা রয়েছে, এই টিউবটা এখানে যদি N2, এটা তোমার অ্যানোড, ক্যাথোডটা, এটা অ্যানোডটা, আর এইভাবে লাগানো আছে, মানে ক্যাথোডের টিউবটা কি। এখানে যদি আমরা N2 নিই তাহলে একরকম হবে, N2+ হবে। O2 যদি নিই তাহলে O2+ হবে। যদি এখানে H নিই তাহলে He+ হবে। তাহলে সবার ক্ষেত্রে ই বাই এম অনুপাত আলাদা হবে, কারণ হিলিয়ামের মধ্যে পুরো ইলেকট্রন কত, হিলিয়ামের হচ্ছে তোমার, হিলিয়াম মানে কি, হিলিয়ামের হচ্ছে তোমার কি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে, তাহলে বাইরে দুটো ইলেকট্রন আর ভিতরে দুটো প্রোটন আছে, দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, আর বাইরে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে এর ভিতরে দুটো প্রোটন রয়েছে, দুটো নিউট্রন রয়েছে, একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এর ভিতরে স্ট্রাকচার আলাদা। আর নাইট্রোজেনের ভিতরে স্ট্রাকচার আলাদা। নাইট্রোজেনের কি হয়, N2 জায়গাতে যদি শুধু N লিখি তাহলে 2,5, তাহলে লাস্ট কক্ষে 5টা, তাহলে লাস্ট কক্ষে এরকম 5টা আছে। আর এখানে কটা, দুটো প্রোটন আছে, আর 5টা, সরি এখানে 7টা প্রোটন আর 7টা নিউট্রন আছে, 7টা প্রোটন আর 7টা নিউট্রন আছে। তাহলে 7টা প্রোটন 7টা নিউট্রন, আর ভিতরে আলাদা ইলেকট্রন, মানে ইলেকট্রন মহলে আলাদা ইলেকট্রন। তাহলে এখানে এদের পজিটিভ যে আয়নগুলো, সব গ্যাসের ক্ষেত্রে পজিটিভ আয়নগুলো আলাদা হবে, তাহলে সেদের ই বাই এম এর মানটা কি হবে, আলাদা হবে। বেশ, তাহলে আমরা এই গ্যাসের ক্ষেত্রে তাহলে গ্যাসটা যদি চেঞ্জ করছি, গ্যাসটাকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের কি হচ্ছে, ই বাই এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন ই বাই এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে? কেন? কারণ আমাদের এখানে ই বাই এমটা ডিপেন্ড করছে গ্যাসের উপর, কারণ গ্যাসিয়াস আয়ন থেকে অ্যানোড রশ্মির সৃষ্টি হয়। এবার আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কেসটা কি হয় সেটা দেখবো, সেখান থেকে আমরা বুঝবো যে প্রোটনটা কিভাবে আবিষ্কার হলো। তাহলে সবার ক্ষেত্রে যদি আলাদা আলাদা হয় ই বাই এম, তাহলে তো মুশকিল, তাহলে প্রোটনটা আবিষ্কার করা যাবে না। বেশ, এবার এখানে হাইড্রোজেন গ্যাস যখন নেওয়া হলো, হাইড্রোজেনের কি হয়, লাস্ট কক্ষে আমি হাইড্রোজেনের পরমাণুটা লিখছি, যে হাইড্রোজেনের এটা একটা ভিতরে নিউক্লিয়াসটা, আর ভিতরে শুধু একটা প্রোটন আছে, তাই তো আমরা এখন জানি ভিতরে একটা প্রোটন, আর বাইরে একটা ইলেকট্রন, তাই তো। হাইড্রোজেন 1 1 মানে একটা প্রোটন, পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে একটা মানে ভর সংখ্যা। প্রোটন মাইনাস ইলেকট্রন করলে আমরা কি, প্রোটন মাইনাস নিউট্রন করলে আমরা কি পাবো, প্রোটন মাইনাস ভর সংখ্যা করলে কি, পারমাণবিক সংখ্যা মাইনাস ভর সংখ্যা করলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে নিউট্রন এখানে নেই, ভিতরে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায়, তাহলে দেখো এটা গোটা একটা প্রোটন শুধু, তাই তো। এখান থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় শুধু একটা প্রোটন, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা শুধু একটা প্রোটন H+, তাহলে এইটা হচ্ছে শুধু প্রোটন। তাহলে এটা আমরা বলতে পারি যে হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যানোড রশ্মি প্রোটন কণা স্রোত। হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যানোড রশ্মি প্রোটন কণা স্রোত।
আর কোনো গ্যাসের ক্ষেত্রে প্রোটন কণা স্রোত নয়। কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে শুধুমাত্র একটা ভিতরে একটা প্রোটন পড়ে থাকছে, একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের বাইরে, ভিতরে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে একটা প্রোটন পড়ে থাকছে, তাহলে এটাই টিউবের মধ্যে যাচ্ছে। তাহলে এখানে যদি হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে এখানে একটা প্রোটন, এইটা একটা প্রোটন, এইটা একটা প্রোটন, তাহলে অ্যানোড থেকে তাহলে এগুলো ক্যাথোডের দিকে চলে আসছে, ওই জন্য এগুলো ক্যাথোডের দিকে চলে আসছে, এগিয়ে ক্যাথোডের দিকে এগিয়ে চলে আসছে। তার মানে এখানে এটা প্রোটন কণা স্রোত। কেন? কারণ এইটা ভিতরে শুধু একটা প্রোটন রয়েছে, হাইড্রোজেনের ভিতরে আর কিছু নেই। এবার এখানে যে E/M অনুপাতটা এসেছিল হাইড্রোজেনের ক্ষেত্রে, যে E/M অনুপাতটা, সেটা এসেছিল কত? হাইয়েস্ট এসেছিল। কেন? কারণ এমটা হচ্ছে দেখো সব থেকে কম, এমটা লোয়েস্ট। কেন? আমি অনেক রকমের গ্যাস নিচ্ছি, এবার যদি হাইড্রোজেন গ্যাস যখন নিচ্ছি দেখছি হাইয়েস্ট আসছে, তাহলে এটাকেই বলা হয়েছিল যে হাইড্রোজেনের মতো যে পজিটিভ কণাটা রয়েছে, এই পজিটিভ কণাটাই সকলের মধ্যে আছে, দিয়ে এটাকে প্রোটন নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটাকে প্রোটন নাম দেওয়া হয়েছিল যেহেতু এটার ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়া যাচ্ছে। বুঝতে পারলে? এটার ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়া যাচ্ছে, আর লোয়েস্ট সেরকম কিছু নেই, হাইয়েস্ট এটা পাওয়া যাচ্ছে। আর এইটাই তিনি দেখলেন, এটাকে পজিটিভ কেন বললেন? যে পরমাণু নিস্তরিত। ডাল্টন বলে গিয়েছেন যে পরমাণু নিস্তরিত। ডাল্টন কি বলেছেন? ডাল্টন বলেছেন পরমাণু নিস্তরিত, পরমাণু নিস্তরিত তিনি বলে গিয়েছেন। ওই জন্য সেখান থেকে আমরা কি জানতে পেরেছি যে এই যে কণাটা আবিষ্কার হবে সেটা নিশ্চয়ই কি হবে? সেটা নিশ্চয়ই পজিটিভ আধানের হবে। আর এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে একমাত্র দেখা যাচ্ছে যে এটা হাইয়েস্ট হচ্ছে অনুপাতটা, আর ওই জন্যই এই হাইড্রোজেনের মধ্যে যে পজিটিভ কণাটা রয়েছে সেটাকে প্রোটনের নামকরণ করা হয়েছিল। পরে দেখা গিয়েছিল যে হাইড্রোজেনের ভিতরে শুধু একটা প্রোটন রয়েছে, ইলেকট্রন একটাই রয়েছে, নিউট্রন কোনো নেই। ঠিক আছে, এমটা সব থেকে কম কেন? কারণ ভিতরে একটা প্রোটন আছে, শুধু ভিতরে একটা প্রোটন, মানে মাস সব থেকে কম। আর অন্য গ্যাসগুলোর ভিতরে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে, ওই জন্য নিচের মাসটা বেশি, আর এখানে মাসটা কম, ওই জন্য হাইয়েস্ট পাচ্ছি। তাহলে আমরা E/Mটাকে হাইয়েস্ট পেলাম, এখান থেকে আমরা কি করলাম? প্রোটন আবিষ্কারটা করতে পারলাম। তাহলে এখান থেকে ফাইনালি আমরা হাইড্রোজেনটাকে নিয়ে, হাইড্রোজেনের ক্ষেত্রে E/Mটাকে হাইয়েস্ট পেলাম। তাহলে আমরা একবার লিখে দিচ্ছি, E/Mটা ইকুয়াল টু হাইয়েস্ট পেলাম কার ক্ষেত্রে? হাইয়েস্ট পেলাম তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে H2। এখানে H এর পরমাণুটা নিয়েছি, ঠিক আছে? বেশ, H2 গ্যাস নিলে তো পরমাণুগুলো তো মানে পরমাণুগুলো থেকে তো ইলেকট্রন বেরোবে, এই অণু থেকে তো ইলেকট্রন বেরোবে না। অণু থেকে আমি N2 প্লাসটা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? N প্লাস বা H প্লাস হবে। বেশ, তাহলে এখানে H2 E/M হচ্ছে হাইয়েস্ট, H2 এর ক্ষেত্রে এখান থেকে আমরা প্রোটন আবিষ্কার ফাইনালি করতে পারলাম। তাহলে এটা মোটামুটি কত সাল? এটা মোটামুটি তোমার 1911 সাল, যে রাদারফোর্ড যখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, হিস্ট্রিটাকে সঙ্গে চলতে হবে কিন্তু। বেশ, তাহলে প্রোটন আবিষ্কার হলো এটা মোটামুটি 1911, ধরো 1911 সাল। এরপরে তাহলে 1932 সালে নিউটন আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, 1932 সালে, 1857 থেকে 32 মানে 35 বছর লেগেছিল। মাঝখানে কিন্তু বোরের মডেল, শ্রোডিঙ্গারের মডেল সব আবিষ্কার হয়ে গিয়েছিল। তাহলে থমসন বিশ্বাস করতেন যে, থমসন কি বলেছিলেন 1920 সালে? রাদারফোর্ড বলেছিলেন, তার আগে থমসন বিশ্বাস করতেন যে কি, যে প্রোটনের আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেল, তাহলে পরমাণু নিস্তরিত প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমরা ধরে নাও একটা পরমাণুর এ মানে ভর ধরে নাও 20 বেরোলো, ঠিক আছে? আর প্রোটন আর নিউট্রনের কণার যোগফল, 18 বেরিয়েছে। এটা হচ্ছে পরমাণুর ভর সমান এটা বেরোলো 20, আর প্রোটন আর নিউট্রনের যোগফল 18 বেরোলো। তাহলে পরমাণু যদি প্রোটন নিউট্রন দিয়ে তৈরি হয় তাহলে 18 এলো, আর পরমাণু মোট ভর 20, তাহলে প্রোটন নিউট্রন দিয়ে তৈরি হলে প্রোটন নিউট্রনের মোট ভরটাই তো এর সঙ্গে, সরি নিউট্রন লিখেছি দেখছো, প্রোটন আর ইলেকট্রন, নিউটন তো আবিষ্কার হয়নি, প্রোটন আর ইলেকট্রন আবিষ্কার হয়ে গিয়েছে। তাহলে বিজ্ঞানীরা দেখলেন যে প্রোটন ইলেকট্রনকে যদি যোগ করি তাহলে 18 পাচ্ছি, ধরে নাও 18 পাচ্ছি, আর পরমাণুর মোট ভর পাচ্ছি 20, তাহলে পরমাণুর মোট ভরটা 20 আর প্রোটন আর ইলেকট্রনের ভরটা 18। তাহলে এখানে আরেকটা কণা আছে নিশ্চয়ই। তাহলে আমরা বুঝলাম যে এখানে আর একটি কণা এখনো আবিষ্কার করা হয়নি, যে কণাটার আধান কিন্তু শূন্য হবে, এটা বুঝে গেলাম। কেন? কারণ পরমাণু তো নিস্তরিত, আর প্রোটনের আধান হচ্ছে প্লাস আর ইলেকট্রনের আধান মাইনাস, এই দুটো যোগ করে আমরা 0 পেয়ে গেছি। আধান তো এখানে সমান লিখছি না, দুটো প্লাস মাইনাস করে 0 পেয়ে গেছি। তাহলে এইটা নিশ্চয়ই আধানটা 0 হতে হবে, আধানটা 0 না হলে এটা যদি প্লাস হয় তাহলে ওভারঅলটা আবার প্লাস হয়ে যাবে, মানে আমাদের প্রোটন আর ইলেকট্রনের মিলে কি আছে? শূন্য আছে। এবার নিউটনটা যদি +1 হয়ে যায় ধরে নাও, তাহলে এখানে +1 হয়ে যাবে, বা -1 হয়ে গেলে -1 হয়ে যাবে। তাহলে এটাকে নিউটনটাকে 0 হতে হবে, টোটালটাকে 0 হওয়ার জন্য। তাহলে নিউটনের আধানটা কি হবে? নিশ্চয়ই 0 হতে হবে। আর নিউটনটা কি হবে? নিউটনটা এবার আবিষ্কার করা বাকি আছে। আর নিউটনটা সব থেকে ভারী, মানে সব থেকে ভারীটাই শেষে আবিষ্কার হয়েছিল। তাহলে নিউটনটা কি আবিষ্কার করেছিলেন? 1932 সালে চ্যাডউইক, তোমাদের বাংলাতে এটাকে স্যাডউইক বলা হয়, কিন্তু আসল নামটা ওনার চ্যাডউইক কি করেছিলেন? বেরিলিয়াম 49 এইটাকে তিনি কি দিয়ে আঘাত করেছিলেন? আলফা কণা দিয়ে। আলফা কণা হচ্ছে He24, হিলিয়ামের একটা নিউক্লিয়াস, সেটাকে দিয়ে আঘাত করেছিলেন। দিয়ে তিনি কি পেয়েছিলেন? কার্বনের পেয়েছিলেন একটা পরমাণু, আর তিনি
একটা কণা পেয়েছিলেন, এই কণাটাকে তিনি নিউট্রন নাম দিয়েছিলেন, এই কণাটাকে তিনি নিউট্রন নাম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই কণাটাকে তিনি নিউট্রন নাম দিয়েছিলেন। আর এখানে কার্বন পেয়েছিলেন হিলিয়াম দিয়ে আঘাত করার ফলে 4 9 13, আর এদিকে দেখো 12 13 উপরে ভর সংখ্যাগুলো একই আছে, এখানে 4 2 6, ওখানে 4 এখানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইটার তিনি নিউটন নাম দিয়েছেন। নিউটন আবিষ্কারটা খুব জটিল ছিল না, নিউটন আবিষ্কারটা সোজাই হয়ে গিয়েছিল। এইটা ছিল চ্যাডউইকের নিউটন আবিষ্কারের মানে বিক্রিয়ার মতো। ঠিক আছে, এবার আমাদের তাহলে 3 ধরনের কণিকা আবিষ্কার করা আমরা দেখলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্যাথোড রশ্মি থেকে আমরা প্রথমে গিয়েছিলাম, সেখানে আমরা সালগুলো সদ্য জেনেছি। আমরা কোনো জায়গাতে যেন গুলিয়ে না যায়, আমাদের হিস্ট্রির সঙ্গে সঙ্গে আমরা চলবো যে কখন কোনটা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, এবার আমরা কি করব, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের কিভাবে চিহ্নিত করা হয় আর এদের মাস আর ওয়েট আর এগুলো মানে মাস বা ওয়েট আর ইয়েটা দেখে নেবো। ঠিক আছে, মানে মাস বা ওয়েটটা এখানে ফিজিক্সে আলাদা, মানে এখানে চার্জটা আর মাসটা, ভরটা, সেটা আমরা দেখে নেবো। তাহলে আমরা প্রথমে ধরে নেবো, লিখছি ইলেকট্রন। ইলেকট্রন, ইলেকট্রনকে দিয়ে কি কি বোঝানো হয়, E-1 0 বা E-1 বা ই বা অনেক সময় বিটা লেখা হয়, এটা দিয়ে 1 নম্বরে ইলেকট্রন লিখলাম। 2 নম্বরে লিখছি প্রোটন। প্রোটনকে কি দিয়ে বোঝানো হয়, পি দিয়ে বা H11 থাকে বা H প্লাস মানেও প্রোটন। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে নিউট্রন। নিউট্রন, নিউট্রনকে N দিয়ে বোঝানো হয় বা N01 দিয়ে বোঝানো হয়, বা অনেক সময় N1 ও লেখা থাকে। N1 লিখতে হবে, থাকুক, N লিখছি। তাহলে এদের ভরটা লিখছি আমরা, এখানে লিখবো ভর আর এখানে লিখবো আধান। ঠিক আছে, তাহলে ভরটা কত ছিল, ইলেকট্রনের ভরটা ছিল তোমার দেখলাম আমরা 9.1 × 10⁻³ কেজি। এটা আমরা সিজিএস করে নিতে পারবো, এটা এসআই পদ্ধতিতে কেজি। আর এর মাসটা, প্রোটনের মাসটা ছিল 1.6725 × 10⁻27 কেজি। আর নিউট্রনের ভরটা ছিল 1.675 × 10⁻27 কেজি। আর ইলেকট্রনের আধান কত ছিল, -1.6 × 10⁻19 কুলম। আর এখানে তাহলে তো আমরা বলবো E/m অনুপাতটা মাইনাস এলো না কেন, আমরা মাইনাসটা ওখানে ধরিনি, সাইন শুধু মানটাকে নিয়েছি। আর প্রোটনেরটা +1.6 × 10⁻19 কুলম, 1.602 6 লেখা, এটা তো 0। ঠিক আছে, আর এদের আবিষ্কারক গুলো কে ছিলেন, ইলেকট্রনের আবিষ্কারক ছিলেন, এটা হচ্ছে তোমার ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে থমসন, জে থমসন, 1897 সালগুলো মনে রাখতে পারো। আর প্রোটনে হচ্ছে তোমার গোল্ডস্টাইন, গোল্ডস্টাইন এখানে একটু কিরিকিরি হয়ে যাচ্ছে, কত সালে, মোটামুটি 1911 ধরো। আর নিউট্রনটা 1932 সালে, স্যাডউইক বা চ্যাডউইক, স্যাডউইক লিখছি একবার, তোমাদের বইয়ে যেহেতু স্যাডউইক লেখা আছে। ঠিক আছে, তাহলে এই 3টে ভর আধান আমাদেরকে মনে রাখতে হবে। ব্যাসার্ধ গুলো দেওয়া আছে, 1.2 × 10⁻13 আছে একটা, আর একটা 2.8 × 10⁻13। ঠিক আছে, আর এটা হলো। আর তোমরা কি করবে, এখান থেকে আরো পাই মেসন, পাই, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো দেখার দরকার নেই। আর তোমাদের এখানে একটা জিনিস বলে দিই যে নিউট্রনটা হচ্ছে সব থেকে ভারী। আর এর পরের দিন আমরা কি করব, এর পরের দিন আমরা মানে পরের লেকচারে আমরা কি করব, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা দেখবো। আমরা 1911 এসে আমরা কি করলাম, 1897 পড়লাম। 1897 পড়ে আমরা কোথায় চলে গিয়েছিলাম, 1911-তে। তারপরে 1932 থেকে ফিরে এলাম, আবার 1932 থেকে ফিরে আসবো আমরা কত সালে, 1911 সালে, রাদারফোর্ডে আলফা কণা পরীক্ষা। তাহলে সালগুলো মাথাতে রাখবে কিন্তু, তবেই বুঝতে কিন্তু ভালো লাগবে। কখন কোনটার পর কোনটা আবিষ্কার হলো সেগুলো মাথাতে রাখবে, তাহলে বুঝতে ভালো লাগবে। বেশ, নাহলে ভুলেই যাবে। তাহলে নিউট্রন মানে একটা নিউট্রন, একটা 1 নিউট্রন ইকুয়াল টু 1837 ইলেকট্রন। আর 1 প্রোটন সমান হচ্ছে 1836 ইলেকট্রন। এই দুটো মানে একটা নিউট্রন হচ্ছে 1837টা ইলেকট্রনের সমান, আর একটা প্রোটন হচ্ছে 1836টা ইলেকট্রনের সমান। ঠিক আছে, ইলেকট্রনের মাসটা খুবই কম, 9.11 ছিল। তাহলে আমরা এগুলো জানলাম। পরের দিন আমরা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা দেখবো, আলফা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে তারপরে রাদারফোর্ডের মডেল দেখবো, তারপরে আরো অনেক যে জিনিসগুলো আছে আমাদের সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। তোমরা আশা করি খুবই ভালো করে বুঝতে পেরেছো। আমি খুবই অ্যাডভান্স লেভেলে বা ডিটেলসে পড়িয়েছি, সেখান থেকে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। আমি অ্যানোড রশ্মি, প্রোটনের স্রোত, সেটা অনেক ধরনের মিসকনসেপশন থাকে, সেটা কিন্তু তোমরা মিসকনসেপশন করবে না। অ্যানোড রশ্মিটা প্রোটনের স্রোত মোটেও নয়, মানে বইয়েও লেখা নেই। তোমরা পরীক্ষাটা তোমরা কি করবে, পার্থক্য যদি দেয় অ্যানোড রশ্মি, ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অ্যানোড দিকে যায়, অ্যানোড রশ্মি অ্যানোড থেকে ক্যাথোড দিকে যায়, এটা সরলরেখা চলে, এটা সরলরেখা চলে। আর কি করে, এর স্পিডটা কম, ওর স্পিডটা বেশি, যেহেতু এটা কণা রয়েছে, প্রোটন
প্রোটন কণাটার ভর বেশি, মানে পজিটিভ কণার ভর বেশি। আর এটা ক্যাথোড বা গ্যাসের উপর নির্ভর করে না, এটা ক্যাথোড রশ্মিটা নির্ভর করে। আর অ্যানোড রশ্মিটা নির্ভর কি করে, ক্যাথোড রশ্মিটা নির্ভর করে না, অ্যানোড রশ্মিটা কি করে, গ্যাস চেঞ্জ করলে ই বাই এন অনুপাতটা পাল্টে যায়। ই বাই এন অনুপাতটা সবসময় একই থাকে ক্যাথোডের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে একই থাকে না। এখানে ইলেকট্রন কণার স্রোত ক্যাথোড রশ্মিটা, অ্যানোড রশ্মিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত নয়, এটা পজিটিভ কণার স্রোত, প্রোটন কণার স্রোত নয়। শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটন কণার স্রোত। তাহলে তোমরা এই জিনিসগুলো বুঝে গেলে এখান থেকে কম্পিটিটিভ লেভেলেও মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে, আর এখান থেকে এমনিতেও অনেক কোয়েশ্চেন তোমরা পাবে। তাহলে আমরা নেক্সট লেকচারে আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা শুরু করব। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। না বুঝতে পারলে তোমরা আবার প্রথম থেকে প্লে করে চালাবে। আর হিস্ট্রি যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা থেকে তোমরা হিস্ট্রিটাকে আরো ভালো করে ছবির মাধ্যমে পিকচারাইজেশন করে দেখানো আছে, সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।